হেই ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা অনেক লং হয়েছে, আই নো দ্যাট, বাট আমি এই ভিডিওর মধ্যে ট্রেডিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো কাভার করছি ইনশাল্লাহ। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। দেখেন, ধৈর্যের অনেক বেশি প্রয়োজন ট্রেডিংয়ের মধ্যে, আমরা সবাই জানি। তো আপনি যদি ধৈর্য সহকারে ট্রেডিংয়ের মধ্যে ভালো কিছু করতে চান, এই ভিডিওটা সম্পূর্ণ আপনাকে দেখতেই হবে। এই ভিডিওটা দেখলে আপনি অনেকগুলা বিষয়ে ধারণা পেয়ে যাবেন। আমি সাইডে লিস্টটা দিয়ে দিব। এই সবগুলো কনসেপ্ট নিয়ে আমরা মূলত আজকের এই মাস্টার ক্লাসটা অর্গানাইজ করছি। এটা আমার পেইড ক্লাস। সো আমি স্বাভাবিকত পার্সোনালি যেভাবে শিখাই ওই ক্লাসের রেকর্ডিংটাই হচ্ছে এইটা। সো আমি আশা করব আপনাদের কাছে, যাতে করে আপনারা পুরো ভিডিওটা দেখেন এবং আপনারা বুঝেন যে আসলে মার্কেট কীভাবে ওয়ার্ক করে, মার্কেটে কিভাবে আমরা ট্রেড ইনিশিয়েট করতে পারি ইনশাল্লাহ। এই ক্লাসটা একটা প্র্যাকটিক্যাল ক্লাস। মানুষের কোশ্চেন আছে, সবার কোশ্চেনের সলভিং আছে। তো সব কিছু মিলে খুবই অ্যাডভান্স, আপনাদের জন্য খুবই ভালো একটা ক্লাস নিয়ে আসছি আমি ইনশাল্লাহ। সো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অনেক লম্বা ভিডিও, আমি নো দ্যাট, আমি জানি এটা অ্যাকচুয়ালি। সো আপনারা যদি এখন সময় না থাকে তাহলে একটা লাইক দিয়ে রাখেন, পরের জন্য ভিডিওটা রেখে দেন। এরপরে যখন ফ্রি হবেন তখন একটা খাতা কলম নিয়ে বসেন, নোট ডাউন করেন। আর আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করেন। দেখেন, অনেকে মনে করে যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মানে হচ্ছে ভাই আমি পেইড ক্লাস কিনতে চাই। দ্যাটস নট লাইক দ্যাট। আপনার যদি কোনো প্রয়োজন হয়, আপনার পার্সোনাল প্রবলেম হতে পারে অথবা আপনার যে কোনো প্রবলেম হতে পারে, আপনি কোনো একটা কনসেপ্ট বুঝতেছেন না। আমি যখন শেখা শুরু করছিলাম, আমি কোনো মেন্টর পাই নাই। তো আমি কারোর সাথে যে 2 মিনিট কথা বলবো এরকম কেউ আমাকে সময় দেয়নি, বাট আমি আজকে আপনাদেরকে সময় দিব অবশ্যই। আমার যেহেতু এই বিষয়ে একটু হলে এক্সপার্টিজ আছে, আমি চাই যাতে আপনাদের থাক আর না থাক, আপনারা একটু আমার সাথে কথা বলেন যে আপনার আসলে কোনটা করা উচিত। অনেক মানুষ আছে যাদেরকে আমি ডাইরেক্টলি মুখের উপর বলে দিই যে ভাই আসলে ট্রেডিংটা আপনি করিয়েন না, ট্রেডিং আপনার জন্য না, আপনি ফ্রিল্যান্সিংয়ের অন্যান্য সাইট করেন। সো এইটা না যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কথা হইলে যে আমি আপনাকে কোর্স বেচার চিন্তা করব, নো। যদি আপনি ভালোভাবে শিখতে চান তাহলে হচ্ছে কোর্স আপনার জন্য ইম্পর্ট্যান্ট। বাট ভালোভাবে শিখতে যদি আপনি না চান, আপনি যদি চান যে নর্মালি শিখবেন অথবা ট্রেডিংটা কি আপনার জন্য নাকি, তখন জাস্ট আমার সাথে কথা বলেন, আমি আপনাকে গাইডলাইন দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, ফ্রি অফ কস্ট, কোনো পেইড না। ভালো থাকবেন ভাই, আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন। ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। দোয়া করবেন আমার জন্য সবাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি আবরাকাতু। সো তাহলে আজকের আমাদের টপিকে চলে যাই ইনশাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা আগের ক্লাসগুলো শেষ করছি। আর যদি কারো কোনো প্রবলেম থাকে স্পেসিফিকলি বলবেন, তাহলে সাথে সাথে ইনশাল্লাহ দেখাই দিব আমি যে কীভাবে ট্রেড হবে অথবা কীভাবে কী হবে। আবার আমি যে বলছিলাম আমি গোল্ডে ট্রেড করি, শুধুমাত্র গোল্ডে ট্রেড করি না, আমি সিচুয়েশান অনুযায়ী, ঠিক আছে। ধরেন ট্রেড যদি পাই তাহলে করি, এরকম না যে পাইছি করে ফেলছি না। যদি ভালো ট্রেড পাই, ধরেন এরকম আমি হুটহাট আপনাকে দেখাইছি না, হুটহাট ট্রেড করি না, ধরেই বসি, ঘন্টাখানিক বসি, ট্রেড থাকলেও করি না। কারণ আপনি যদি চিন্তা করেন তাহলে এই জায়গায় 1000টা ট্রেড নিতে পারবেন আপনি। প্রতিটা ক্যান্ডেলস্টিকে ট্রেড আছে, প্রতিটা প্যাটার্নের ট্রেড আছে, প্রতিটা চার্ট প্যাটার্নে প্রতিটা জায়গায় ট্রেড আছে। অর্ডার ব্লকে ট্রেড, অর্ডার ফ্লোতে ট্রেড, ফেয়ার ভ্যালুতে ট্রেড, ট্রেডের অভাব নেই। এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু আছে, ঠিক আছে। ট্রেড নিয়ে শেষ করতে পারবেন না, এত ট্রেড আছে। বাট ডিসিপ্লিন হচ্ছে আপনার ট্রেড থাকবে 1000, কিন্তু আপনি যে ট্রেডটা বানাবেন, আপনার চিন্তা ভাবনার মধ্যে যে এক ধরনের ট্রেড থাকবে, ওই এক ধরনের ট্রেড নেওয়ার ট্রাই করবেন। ওইটাই হচ্ছে মেইনলি ইম্পর্ট্যান্ট। এটাই আমি দরকার। আমি এটাতেই কাজ করতেছি যে আমার সারা দিনে একটা অথবা দুইটা, কিন্তু কনফার্মেশনের জন্য আমি মিনিমাম 10টা অলরেডি ওই যে আপনার ভিডিওগুলো দেখতেছি, মানে একটা পর একটা মানে কনফার্মেশন। যেমন এক্সনেক্সে অটো বাই, ঠিক আছে, এক্সনেক্সে গিয়ে কিন্তু এই এই সময় দেখেন 30 মিনিটে এটা যে একটা কি দেখায়, একটা সিগন্যাল দেখায় না যে ডাউন আপ। এখন আপনি এক্সনেক্স কিন্তু ডাউনই দেখাচ্ছে, মানে এটা একটা ছোটখাটো একটা কনফার্মেশন, ঠিক না? বুঝছি, উপরে যে দেখায়, উপরে যে একটা চিহ্ন থাকে, না দেখা যে নিচের দিকে মনে করেন এটা আমি জাস্ট বুঝছি। একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে মনে করেন আমি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখলাম, তৃতীয়ত হচ্ছে সেশন দেখলাম, চতুর্থত হচ্ছে টেন লাইন দেখলাম, পঞ্চমত আপনার ভিডিও, সবগুলো মিলে যখন আমি চিন্তা করি এরপরে আরএসআই মনে করেন আরএসআই, ঠিক আছে, একটা দিতে হবে না, বাট সবগুলো মিলে এই সবগুলো কম্বাইন করে যদি আমি একটা ট্রেড পাই, আমি ওইটাই নিব। এইটাই এইটাই এটাই দরকার, এটাই এটাই দরকার ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ। ওকে, সো তাহলে আমরা শুরু করে আসার ক্লাস ইনশাল্লাহ। আজকে আমরা মেনলি শিখব ফেয়ার ভ্যালু গ্যাপস, অর্ডার ব্লক অ্যান্ড ফ্লো। অর্ডার ব্লক আলাদা, ফ্লো আলাদা। ওকে,
সো এরপরে ব্যালেন্স অ্যান্ড ইমব্যালেন্স, হোয়াট ইজ ব্যালেন্স প্রাইস আর হোয়াট ইজ ইমব্যালেন্স প্রাইস, লিমিট অর্ডার আর মার্কেট অর্ডার, আর লাস্টে খুবই ইম্পর্ট্যান্ট লিকুইডিটি হান্টিং সম্পর্কে শিখব। লিকুইডিটি হান্টিং, লিকুইডিটি কেন নেওয়া হয় মার্কেটের মধ্যে, মোস্ট প্রবাবলি আপনারা জানেন মোটামুটি, তারপরেও আপনাদেরকে এটা ক্লিয়ার ধারণা দেওয়া হবে লিকুইডিটি কেন গ্র্যাব করে মার্কেটের মধ্যে। ওকে, সো শুরু করি আজকের ক্লাস। ফার্স্টে হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপস। হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড এটা কেন এভাবে প্রয়োজন? ওকে, সো ফেয়ার ভ্যালু গ্যাপ প্রথমে বুঝেন তো কোন জায়গায় হয়। অর্ডার ব্লকের পরে, অর্ডার ব্লক আমরা একটু পরে শিখবো। ধরেন একটা মার্কেট যখন কনসলিডেশন করতে থাকে, হঠাৎ করে একটা মুভ আসে না, হঠাৎ করে তো মুভ আসে যে কোনো মার্কেটের মধ্যে। আমরা যদি এই জায়গার মধ্যে একটু খেয়াল করি, ধরেন এই জায়গায়, এই লেটস সি জাস্ট এই জায়গায় একটু খেয়াল করেন, এই জায়গায় মার্কেটে কি আস্তে আস্তে কনসলিডেশন করতেছিল, হঠাৎ করে একটা মুভ আসছে। কী আসছে? হঠাৎ করে একটা মুভ আসছে। এইটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপস, এই মাঝখানেরটা। একটু পরে আমি দেখাবো প্র্যাকটিক্যালি যে কেন এটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ আমি বলছি। ওকে, সো দেখেন এই জায়গায় যেই কোনো সময় মার্কেট আস্তে আস্তে কনফার্মেশন পরে হঠাৎ করে একটা মুভ আসে। সো ওই মুভে মূলত এই ফেয়ার ভ্যালুটা ক্রিয়েট হয়। এখন হোয়াট ইজ ফেয়ার ভ্যালু, ফেয়ার ভ্যালু কেন ক্রিয়েট হয় এটা তো জানা ইম্পর্ট্যান্ট। এখন ফেয়ার ভ্যালুটা ক্রিয়েট হয়, এটা সবথেকে বড় কারণ হচ্ছে পেন্ডিং অর্ডার থাকার কারণে। পেন্ডিং অর্ডার, ধরেন একজন বড় বায়ার, যারা এরকম বড় মুভ আনে আমরা সবাই জানি তারা ইনস্টিটিউশনাল অথবা হেজ ফান্ড অথবা মিউচুয়াল ফান্ড যাই বলেন আপনি, তারা কি করে একসাথে, কিন্তু তারা আমাদের মতো 1 লট 20 লটের ট্রেড নেয় না, তারা একসাথে ট্রেড নেয় কত লটের? কমপক্ষে 1000 লট, ঠিক আছে, অথবা 5000 লট, এরকম লটের ট্রেড নেয়, ঠিক আছে। সো এত লটের অথবা 50,000 লট, সো এত লটের যখন কোনো ট্রেড এক্সিকিউট করা হয়, আমরা কি জানি যে মার্কেটের মধ্যে ওই পরিমাণ বাই অর্ডার ক্রিয়েট হয় যত পরিমাণ মানুষ সেল করে। যতজন মানুষ, ধরেন 100 জন মানুষ যদি সেল করে, তাহলেই 100 জন মানুষ বাই করতে পারবে। এটা তো আমরা সবাই জানি, এটা খুবই বেসিক বিষয়। উইদাউট সেল মার্কেটের মধ্যে কেউই বাই করতে পারবে না, কারণ কেউ যদি বিক্রি করে তাহলেই তো কেউ কিনতে পারবে। আপনি যদি, আপনার কাছে 1000টা ডিম আছে, পুরো বাংলাদেশের মধ্যে শুধুমাত্র আপনার কাছে 1000টা ডিম আছে, এখন আপনি যদি না বিক্রি করেন তাহলে কারো সাধ্য আছে কিনা আপনার থেকে? নাই। সেম স্টক মার্কেটের ক্ষেত্রে কেউ যদি সেল না করে তাহলে কখনোই বাই হবে না। যখন মানুষ সেল করবে, মানুষ যখন তাদের স্টকটা প্রাইসটা সেল করে দিবে, তখন অন্য মানুষ বাই করতে পারবে। অন্য মানুষ কি করবে? বাই করবে। অন্য মানুষ বাই করলে এদের টাকাটা এদের কাছে চলে যাবে। এটা হচ্ছে একদম বিতর্কত গেম আর কি। ধরেন কেউ যখন সেল করে, ধরেন আমি একটা প্রাইজে কিনলাম, ধরেন বিটকয়েন এখন আসে 70,000-এ, ঠিক আছে, আমি এই জায়গা থেকে কী করলাম, আমি এই জায়গা থেকে সেল করলাম, সাপোজ ধরেন কী করলাম, সেল করলাম, সেলিং সাইডে মার্কেট নামতেছে, সেলিং সাইডে নামে যখন 68,000 আসছে, তখন আমি কি করলাম, আমি এবার এটা সেল করে দিব। কি করব? সেল করব। আমি কিনছিলাম কততে? আমি কিনছিলাম 70-এ। 70-এ কী করছি? শর্ট সেল করছি। শর্ট সেল বলে এটাকে। সো শর্ট সেল করছি, 68,000-এ যখন আসছে তখন আমার কি $2,000 প্রফিট হয়ে গেছে না? $2,000 প্রফিট হয়ে গেছে। আমি কি করছি? এই জায়গায় সেল বাটনে ক্লিক করছি। সেল বাটনে যখন ক্লিক করছি, অন্য কোনো মানুষ 68,000 দিয়ে এটাকে কিনে নিছে। বাই বাটনে ক্লিক করছে। সো 68,000 দিয়ে তারা কিনে নিছে। আর এই জায়গায় যে 2,000-এর গ্যাপটা আছে, এই 2,000 টাকা আমাদের প্রফিট হয়েছে। আবার এই জায়গায় কারা লস করছে? লস তো কেউ না কেউ করছে। এই $2,000 এই জায়গায় লস করছে যারা এটার মাঝখানে ছিল, যারা এইটার মাঝখানে বাই করছে, যারা প্রতিটা ট্রেন্ড তো সোজাসুজি নামে না। এই জায়গায় কারা লস করছে? এই পুরো ট্রেন্ডের মধ্যে কারা লস করছে? এই যারা বাই করছে মাঝখান দিয়ে যারা রিভার্সালের জন্য বাই করছে। রিভার্সালের জন্য মানুষ বাই করে না, রিভার্সাল প্যাটার্নের জন্য মানুষ বাই করে, ঠিক আছে। এই জায়গায় ধরেন কিছু মানুষ আছে বাই করছে, আবার এই জায়গায় কিছু মানুষ সেল করছে। সো এইরকম রিভার্সালের জন্য যারা বাই করে তাদের স্টপ লসটা হিট হয়ে আমরা প্রফিটটা আর্ন করি, বুঝছেন? সো এইটা হচ্ছে প্রফিট আর্ন করার এক কথায় গেম। আর আমরা কি জানি যে বড় বড় বায়ার সেলার যারা আছে তারা একসাথে 50,000 লট, 1,000 লট, 2,000 লট ট্রেড এক্সিকিউট করে। এখন ওই পরিমাণ তো সেলার মার্কেটের মধ্যে থাকে না যাতে তারা বাই করবে। সো তাদের কি হয়, একদম বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়, এটার মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়। এগুলাকে কি বলে? পেন্ডিং অর্ডার। এগুলা এক্সিকিউট হয় না। এগুলো কি এক্সিকিউট হয় নাই, মানে মার্কেট তো উপরে যাবে, 1,000 লট এক্সিকিউট হয় নাই। এই জায়গায় আপনি দেখবেন অনেক সময় এক্সচেঞ্জের মধ্যে যদি আপনি একসাথে অনেক লট ইউজ করেন, দেখবেন যে অনেক সময় এক্সিকিউট হবে না।
এটা হচ্ছে কি ইনফ্লেশন কারণে, কারণ এই পরিমাণ তাদের কাছে স্যালারি নেই। তাদের কাছে যদি ওই পরিমাণ কোয়ান্টিটি থাকতো তাহলেই না মানুষ বাই করতে পারতো। এখন এই জন্য মানুষ বাই করতে পারে না একসাথে এত বড় অঙ্কের টাকা দেওয়াতে। সো এই জায়গায় ক্রিয়েট হয় পেন্ডিং অর্ডার। এই জায়গায় ধরেন 20,000 লট বাই হয়েছে, আর বাকি কত 30,000 লট। 30,000 লট এই ক্যান্ডেলের মধ্যে কি পড়ে আছে, কি আছে পড়ে আছে এই 30,000 লট এই ক্যান্ডেলের মধ্যে। ওকে, সো এই ক্যান্ডেলের মধ্যে 30,000 লট পড়ে আছে। এরপরে মার্কেট উপরে চলে যাবে, উপরে চলে যায় না, উপরে চলে যাবে এই 20,000 লটের কারণে। নেক্সট টাইম যখন মার্কেট এই জাস্ট এই গ্যাপের মধ্যে আসবে, জাস্ট বুম করবে। কেন করবে? কারণ এই জায়গায় আগের 30,000 লট ছিল, এই 30,000 লটের কারণে মার্কেট এই জায়গা থেকে ভালো মুভ হয়ে যাবে। এই দেখেন এই জায়গায় যদি খেয়াল করি আমরা, ফার্স্টে মার্কেট কনসলিডেশনের মধ্যে ছিল মোটামুটি বড় একটা ক্যান্ডেল, এরপরের ক্যান্ডেল, এরপর ভালো একটা ক্যান্ডেল। ওকে, মার্কেট নিচে চলে গেছে। নেক্সট টাইম মার্কেট যখন এই জায়গায় গেছে, আবার মার্কেট ডাউন সাইডে আসছে, আবার মার্কেট গেছে ডাউন সাইডে আসছে, এই জায়গায় গেছে ডাউন সাইডে আসছে। সো এই লেভেলটাই কি রেসপেক্ট করছে। কেন? কারণ এই জায়গায় পেন্ডিং অর্ডার ছিল, বাট এই জায়গার মধ্যে যে পেন্ডিং অর্ডারটা ছিল এটা ফার্স্ট বারে এক্সিকিউট হয়ে গেছে। ফার্স্ট বারে যদি এক্সিকিউট হয়ে যায় তাহলে শেষ। আর মার্কেটে মনে রাখবেন যে মাঝখানে যেগুলো আছে এগুলো কিন্তু কখনোই ফেয়ার ভ্যালু হবে না। ফেয়ার ভ্যালু হবে দুই জায়গায়, এক জায়গায় হচ্ছে একদম নিচের সাইডে, অথবা এক জায়গায় হচ্ছে একদম উপরের সাইডে। ধরেন একটা মার্কেট যখন মুভ দেয়, কনসলিডেশনের পরে যখন বড় মুভ দেয়, এটাও কিন্তু একদম ভ্যালিড না। এই যেই ক্যান্ডেলটা ধরছি আমরা, এই ক্যান্ডেলটা ফেয়ার ভ্যালু হিসাবে আমরা আঁকছি, এটা একদম ভ্যালিড ক্যান্ডেল না। একদম ভ্যালিড ক্যান্ডেল কোনটা? আমি যদি বলি একদম ভ্যালিড ক্যান্ডেল হচ্ছে একদম ডাউন সাইডে অথবা একদম আপ সাইডে। আর আমরা যেরকম ব্রেকআউটের ক্ষেত্রে সাথে সাথে ট্রেড নিই, অর্ডার ব্লক ফেয়ার ভ্যালুর ক্ষেত্রে আমরা কখনোই সাথে সাথে ট্রেড নিতে পারবো না। জাস্ট এই ক্যান্ডেলটা হয়ে থাকবে। নেক্সট টাইম যখন মার্কেট এই জায়গায় আসবে, ধরেন এই জায়গায় যদি কেউ ট্রেড নিতে চায়, এই জায়গায় তারা কি এঁকে রাখবে। এঁকে রাখার পর নেক্সট টাইম যখন মার্কেট এই জায়গায় আসছে, তারপরে ডাউন সাইডে যাবে। এই জায়গায় ভালো একটা ফেয়ার ভ্যালু হবে, কারণ এই জায়গায় অনেক বড় ক্যান্ডেল আসছে, ক্যান্ডেলের মধ্যে সবগুলো ট্রেড এক্সিকিউট করা হয়নি। ঠিক আছে, সবগুলো ট্রেড যখন এক্সিকিউট হয় না তখন এরকম ফেয়ার ভ্যালু ক্রিয়েট হয়। আর ফেয়ার ভ্যালু বেশিরভাগ ক্রিয়েট হয় নয় উপরের সাইডে অথবা একদম ডাউন সাইডে। ওকে, অর্ডার ব্লকের পরে হয়। ওকে, সো আমরা থিওরিটা বুঝি। এই জায়গায় একটু খেয়াল করেন থিওরিটা কীরকম হয় এই জায়গায়। ওকে, ফার্স্ট ক্যান্ডেলের কালার ম্যাটার করে না। ফার্স্ট ক্যান্ডেল যে ক্যান্ডেলটা আছে এটার কালার রেডও হইতে পারে, এটার কালার কি গ্রিনও হইতে পারে, কোনো সমস্যা নেই বাইং সাইডের ক্ষেত্রে। আর এটার পরের যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার কালার এবং উপরের ক্যান্ডেলটার কালার সেম হইতে হবে। এই দুইটা কালার ক্যান্ডেল কি সেম হইতে হবে। যদি বাইং সাইডের হয় দুইটাই বাইং সাইডের হইতে হবে, আর যদি সেলিং সাইডের হয় তাহলে এই দুইটা কি সেলিং সাইডের হইতে হবে। ক্লিয়ার? এই জায়গায় দেখি তো আমরা কোনো পাই কি না, আমরা কি এই জায়গায় আদৌ পাবো? একটু যদি খেয়াল করেন এই জায়গায় ফার্স্ট ক্যান্ডেলটা কি মেডিকেট করছে না? মেডিকেট করা যাবে না। ঠিক আছে, মেডিকেট কি? মেডিকেট হচ্ছে এই যে ক্যান্ডেলটা আছে এগুলো স্বাভাবিকত হবে এরকম কনসলিডেশনের পরে আমরা যে বক্স বানাই, স্বাভাবিকত বক্স ক্রিয়েট করি, দেন ব্রেক করছে, ব্রেক করার পরে মার্কেট মুভ করছে। ক্লিয়ার? ব্রেক করার পরে কি মার্কেট মুভ করছে। সো এই মুভের মধ্যে আপনি ফেয়ার ভ্যালু পাবেন। তাহলে আমরা কি বুঝলাম? ফার্স্ট ক্যান্ডেলটা ডাজেন্ট ম্যাটার, এটা লাল হইতে পারে, নীলও হইতে পারে। পরের ক্যান্ডেল দুইটা, ফার্স্ট ক্যান্ডেলটা বড় হইতে হবে আর এরপরের ক্যান্ডেলটা ছোট হইলেও কোনো সমস্যা নেই। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যেই ক্যান্ডেলগুলো আছে এই ক্যান্ডেলের হাই আর লাস্ট ক্যান্ডেলের লো, কি বুঝলেন? এই ক্যান্ডেলের লো যদি ডাউন সাইডের হয় ক্যান্ডেলের লো আর থার্ড ক্যান্ডেলের হাই, আর যদি বাইং সাইডের হয় ফার্স্ট ক্যান্ডেলের হাই লাস্ট ক্যান্ডেলের লো। এই দুইটা কমপক্ষে 20% থেকে 40% কাভার করতে হবে। 40% কাভার করতে হবে, এর বেশি করা যাবে না। আর মাঝখানের এই যে 60% জায়গাটা আছে এটা খালি থাকতে হবে। 60% জায়গা কি খালি থাকতে হবে, এই 60% জায়গা। ক্লিয়ার? এই 60% জায়গা কি খালি থাকতে হবে, তাহলে যা এটা ভ্যালিড হবে, ভ্যালিড হিসাবে গণ্য হবে। 60% খালি থাকতে হবে, তাহলেই তো এই যে ভ্যালিড পেন্ডিং অর্ডার ক্রিয়েট হবে, আদারওয়াইজ তো ভ্যালিড পেন্ডিং অর্ডার ক্রিয়েট হবে না। দেখি আমরা একটা ফেয়ার ভ্যালু খোঁজার ট্রাই করি। জাস্ট গিভ মি 1 মিনিট, একটু আমাকে একটু সময় দিবেন। ওকে, সো ক্লাসটা শুরু করি আবার। আমি সরি, একজন ভাইয়া পেমেন্ট করছিল ওই নেক্সট ব্যাচের একজন স্টুডেন্ট অ্যাকচুয়ালি, তো ওনার পেমেন্টটা কমপ্লিট করে ওনাকে মেসেজ দিয়েছিলাম। ওকে,
সো তাহলে আমরা অ্যাজ ইউজুয়ালি বুঝছি যে মার্কেট কীভাবে কাজ করে। ক্লিয়ার ভাই? মার্কেট স্ট্রাকচার নিয়ে তো আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এই ফেয়ার ভ্যালুটা অ্যাকচুয়ালি বুঝছেন। দুইজনের মধ্যে কারো কোনো প্রবলেম আছে? না ঠিক আছে ভাই, বুঝছি ভাই, বুঝছি। ওকে, তাহলে এরপরে আমরা এই জায়গায় বলছিলাম খুঁজবো। ওকে, আমি একটু খুঁজি দেখি যে পাই কি না। এটাগুলো সচরাচর হয় না, তারপরেও দেখি। এইটা একটা ফেয়ার ভ্যালু, বাট এটা অনেক বিগ। এই দেখেন, এইটা মোটামুটি একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু বলতে পারেন। অনেক পেন্ডিং অর্ডার ছিল, কাজ করা নাই। মার্কেট নেক্সট টাইম যখন এই জায়গায় গেছে জাস্ট ঢুকছে, দেন মার্কেট অ্যাগ্রেসিভলি এটা ফল করছে। আবার নেক্সট টাইম যদি এই জায়গায় কেউ ডিমান্ড জোন হিসেবে এটা ড্র করে রাখে, তাহলে সাপ্লাই জোন, উপরে সাপ্লাই জোন হয়, সো সাপ্লাই জোন হিসেবে ড্র করে রাখলে মার্কেট নেক্সট টাইম ভালো মুভ আসবে। ঠিক আছে? ক্লিয়ার ভাই? জি ভাই, ক্লিয়ার ভাই। ওকে, সো ফেয়ার ভ্যালুটা শেষ। এরপরে আমরা অর্ডার ব্লক অ্যান্ড ফ্লোতে যাই। অর্ডার ব্লক অ্যান্ড ফ্লো সব থেকে ইজি। জাস্ট আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গায় হচ্ছে অর্ডার ব্লক অ্যান্ড ফ্লো। হোয়াট ইজ অর্ডার ব্লক অ্যান্ড হোয়াট ইজ অর্ডার ফ্লো? অর্ডার ব্লকটা হচ্ছে একটা মার্কেটের কনসলিডেশন। একটা মার্কেটের কনসলিডেশন আমরা যে কোনো মার্কেটেই দেখতে পারবো, পুরো দুনিয়া সব মার্কেটের মধ্যে কনসলিডেশন হয়। এই দেখেন, এই জায়গায় কনসলিডেশন, এগুলো কি কনসলিডেশন না? মার্কেট আহামরি কোনো বাই করতেছে না কেউ, সেল করতেছে না কেউ। সো এই জায়গায় হঠাৎ করে যদি কোনো বড় বায়ার আসে, হঠাৎ করে যদি কোনো বড় সেলার আসে, এটাকেই বলবে আপনার অর্ডার ব্লক। অর্ডার ব্লক বলবে কাকে? এই যেই সিচুয়েশানটা আছে এটাকে বলবো অর্ডার ব্লক। ওকে, সো এইটা হচ্ছে অর্ডার ব্লক, আর এইটা হচ্ছে অর্ডার ফ্লো। অর্ডার ব্লকটা বুঝছেন, আর এটা হচ্ছে কি ফ্লো। মার্কেট ফার্স্টে অর্ডার কি করছে? ব্লক করছে। মানে কি, এই জায়গায় যাদের বায়ার ছিল, যারা এই জায়গায় কিছু বায়ার ছিল, কিছু সেলার ছিল, বায়ার ছিল, সেলার ছিল না, সবার স্টপ লস কোন জায়গায়? উপরের সাইডে। সো হঠাৎ করে মার্কেট উপরের দিকে একটা বড় মুভ দিল। কি করলো? বড় মুভ দিল। সো এইটা হচ্ছে অর্ডার ব্লক, অর্ডারগুলোকে ব্লক করলো। আর উপরের দিকে যেই মার্কেটটা উপর দিকে উঠলো, এটা হচ্ছে ফ্লো। এটা কি? অর্ডার ফ্লো। ঠিক আছে? ক্লিয়ার? অর্ডার ব্লকটা আবার আবার বুঝে নেবে। অর্ডার ব্লকটা জি, কি জি। ফেয়ার ভ্যালু গ্যাপের মতো কি ওখানে পেন্ডিং অর্ডার নেওয়া যায় নাকি? যে না, এইটা হচ্ছে অর্ডার ব্লক ধরেন। ওকে, সো অর্ডার ব্লকের ক্ষেত্রে মূলত বায়াররাও ইন্টারেস্টেড না, সেলাররাও ইন্টারেস্টেড না। ধরেন আপনি বাই করবেন না, একটা মার্কেটের মধ্যে যদি আপনি বাই না করেন এবং সেল না করেন, তাহলে সেটা কি হবে? মার্কেট এরকম কনসিডারেশন করবে না, আস্তে আস্তে ছোট ছোট হয়ে যাবে না, এরকম হবে না, এরকম তো হবে, এরকম তো জি, হবে। ঠিক আছে? জি। সো এই রকমের পরে যদি বড় কোনো মুভ আসে, এরকম ছোটোখাটো মুভ না, এই যে ছোটো ছোটো ক্যান্ডেলে দেখেন যেগুলা, এগুলা না। মার্কেটে মুভ আসতে হবে কি? বড় মুভ, এরকম বড় মুভ। এই জায়গায় দেখেন এই যে মুভটা আছে, এই মুভটা কি বড় না? এই মুভটা জি। কি শার্প এবং বড় মুভ। সো এই মুভটাকে বলবে হচ্ছে ফ্লো। সো অর্ডার ব্লক হচ্ছে তাহলে কোনটা? এই যে জোনগুলো আছে, এই যে ছোট ছোট ক্যান্ডেলগুলো আছে, এগুলো সবগুলো কি অর্ডার ব্লক। এখানে একটা কাজ কি ভাই এমনি অর্ডার ব্লক? ওয়েট বলতেছি, একটু ধৈর্য ধরেন। ওকে, সো এইটা হচ্ছে অর্ডার ব্লক। আর ফ্লো কোনটা? ফ্লো হচ্ছে এই জায়গায়, এইটা লাস্ট যে ক্যান্ডেলটা আছে, এটা হচ্ছে ফ্লো, এটা ফ্লো। তো অর্ডার ব্লক এটা, আর এটা হচ্ছে ফ্লো। সো ফ্লোতে মেইনলি অর্ডার ব্লক কাজ করে নেক্সট টাইমে যখন হবে, তখন আপনি জাস্ট এরকম মার্ক করে রাখবেন। নেক্সট টাইম যখন মার্কেটে এই জায়গায় আসবে, ওই জায়গা থেকে আপনি আবার বাই করতে পারবেন। ঠিক আছে? নেক্সট টাইম মার্কেট আসছে, যখন আসবে তখন আপনার কনফার্মেশন লাগবে। ঠিক আছে? আপনি এরকম 2-3টা মার্ক করেন, একটাতেই ইজিলি ট্রেড পাবেন। ওয়েট, জাস্ট অ্যাগ্রেসিভলি যে বাইংগুলো আছে, ওই বাইংগুলো আপনি মার্ক করবেন। ধরেন এই বাইংটা আপনি অনেক বড় বাইং হয়েছে, এই জন্য আপনাকে একটু বড় আকারে ধরতে হবে। এই জায়গায় অ্যাগ্রেসিভ হয়েছে, যেই জায়গায় অ্যাগ্রেসিভলি কাজ করবে, এটাকেই বলবে অর্ডার ব্লক। ঠিক আছে? যত জায়গায় অ্যাগ্রেসিভভাবে কাজ করবে, দেখেন এই জায়গায় অ্যাগ্রেসিভভাবে কাজ করছে, এইটা অর্ডার ব্লক হিসাবে কাজ করবে। অর্ডার ফ্লো, এটা জাস্ট অর্ডার ফ্লো, আর এইটা হচ্ছে অর্ডার ব্লকের পরে ফ্লো। ওকে, সো আমরা মার্ক করছি, দেখি যে কয়টা কাজ করছে। ধরেন নেক্সট টাইম মার্কেটে এই জায়গায় আসছে, ভালো কাজ করছে, আর উপরেরটা কাজ করছে, উপরেরটা কাজ করে নাই, এই জায়গায় ট্র্যাপ করছে। দেখেন এই যদি এই সিচুয়েশানে আসেন, প্রতিটা জায়গায় ট্র্যাপ আছে, এরকম না যে একটা জায়গায় ট্র্যাপ আছে আর একটা জায়গায় ট্র্যাপ নাই। মাইকটা মিউট করবেন প্লিজ। ওকে, সো দেখেন এই জায়গায় যদি আমরা খেয়াল করি, মার্কেট
এই জায়গায় আমরা ড্র করছি, নেক্সট টাইম মার্কেট আসছে, আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে অ্যাকচুয়ালি। আর আপনি চাইলে অনেক শর্ট টাইমেও অর্ডার ব্লকগুলো আইডেন্টিফাই করতে পারেন। ধরেন অর্ডার ব্লক আবার গোল্ড মার্কেটে অনেক ভালো কাজ করে, ঠিক আছে? দেখাই, কনসলিডেশন জোনের টাইপের কিছুতে যাইতে হবে। এই ধরেন এইটা অ্যাগ্রেসিভ কাজ করছে, নেক্সট টাইম মার্কেট যখন এই জায়গা আসছে বাইং হয়েছে। অর্ডার ব্লক ফ্লো, এটা সেম কাইন্ড অফ ডিমান্ড জোন। সাপ্লাই ডিমান্ড আমরা সম্পর্কে জানি। সাপ্লাই ডিমান্ড কি? সাপ্লাই হচ্ছে যখন একটা পণ্যের দাম বেড়ে যায়, ঠিক আছে, তখন সাপ্লাই বেড়ে যায়, কারণ সবার কাছে অ্যাভেলেবেল আছে। তখন সবাই কি করে? সেল করার চিন্তা করে। ধরেন লেবুর দাম মাঝখান দিয়ে রমজান মাসে অনেক দাম বেড়ে গেছে। কেন বাড়ছে? কারণ এটা মানুষের কাছে ছিল না। মানুষের কাছে কি? পণ্যটা কম ছিল। পণ্যটা যদি কম থাকে তাহলে ডিমান্ড বাড়ে। আর এখন আবার দেখবেন যে লেবুর দাম কমে গেছে। কারণ কি? কারণ হচ্ছে এখন সিজনের কারণে অনেক বেশি লেবু উৎপন্ন হইতেছে। ওই জায়গায় এখন কি ডিমান্ড আর নাই। মানুষ এখন কিনে কয়টা? 2টা 4টা 5টা, ঠিক আছে? সো তাদের কাছে এখন ডিমান্ড নাই, এই জন্য তাদের সাপ্লাই এখন বেশি, সবাই সেল করতেছে। আর যদি ডিমান্ড বেশি থাকতো তাহলে কি মার্কেটে বেশি বাই হইতো। যেই কোনো একটা মার্কেটের ডিমান্ড জোন সবসময় নিচে হবে, আর অর্ডার ব্লক ডিমান্ড জোন কাইন্ড অফ সেম। আবার ডিমান্ড জোনকে বলা হয় আপনার অ্যাগ্রেসিভ বাইংকে আপনার ফ্লো বলা হয়, আপনার ডিমান্ড জোন বলা হয়। আবার অ্যাগ্রেসিভ সেলিংকে বলা হয় আপনার সাপ্লাই জোন, রেজিস্ট্যান্স জোন আবার হিসাবটা একটু আলাদা। সবগুলা রেজিস্ট্যান্স সাপ্লাই, যতগুলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে, এগুলো সবগুলো সাপ্লাই ডিমান্ড না। সবগুলো সাপ্লাই ডিমান্ড, সাপোর্ট রেজিস্ট্যান্স সরি। ওকে, সো আমি এই কথাটা আবার একটু এক্সপ্লেন করি। সবগুলা সাপোর্ট রেজিস্ট্যান্স সাপ্লাই ডিমান্ড না, বাট সবগুলা সাপ্লাই ডিমান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স। দেখেন উপরে কি থাকে? উপরে এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, এগুলো কি? এটা রেজিস্ট্যান্স না? নিচেরটা কি? সাপোর্ট। ওকে, সো এটাও রেজিস্ট্যান্স, এটা কি? সাপোর্ট। নিচে এই জায়গায় যেই জায়গা থেকে রেজেকশন আসে এটাই কি? রেজিস্ট্যান্স। যে জায়গা থেকে সাপোর্ট আসে, যে জায়গা থেকে মার্কেটের উপরে যায়, এটাই হচ্ছে সাপোর্ট। সো এখন মার্কেট প্রতিবার এরকম রিজেকশন দেয়। এখন সবগুলা কিন্তু সাপ্লাই ডিমান্ড না। সবগুলো কি সাপ্লাই ডিমান্ড না? সাপ্লাই ডিমান্ড কোনগুলো? যেগুলোতে অ্যাগ্রেসিভনেস আছে, যেগুলো অ্যাগ্রেসিভলি সেল হয় অথবা অ্যাগ্রেসিভলি বাই হয়। এই জায়গায় দেখেন অ্যাগ্রেসিভলি সেল হয়েছে এগুলা, অথবা অ্যাগ্রেসিভলি বাই হয়েছে এটা হচ্ছে কি? ডিমান্ড জোন প্লাস ফ্লো জোন, ঠিক আছে? নেক্সট টাইম মার্কেটে এই জায়গায় আসছে, এগুলো অনেক ভালো কাজ করে মার্কেটের মধ্যে। নেক্সট টাইম মার্কেটে এই জায়গায় আসছে, জাস্ট আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবেন এইসব জায়গায়, একদম লাস্ট মোমেন্টে যখন এগুলো ক্রিয়েট হবে তারপরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবেন। আপনি যদি এরকম 10-15টা ট্রেড নেন, মিনিমাম আপনার 8 থেকে 10টা উইন থাকবে। একদম 100% তো জীবনেও উইন রেট হবে না। কমপক্ষে আপনার 60-70% যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে এনাফ। 60-70% যদি আপনি মেনটেন করে রাখতে পারেন তাহলে এনাফ। আপনার যদি 1:2 রেশিও হয়। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। অর্ডার ব্লক অ্যান্ড ফ্লোটা কেন হয়? এই জায়গায় দেখছেন মার্কেটের মধ্যে এগ্রেসিভলি বাই হয়েছে, ফার্স্টে কি? অর্ডার ব্লক হয়েছে। এগুলো কি? সবগুলা ব্লক জোন। ব্লকের পরে ফ্লো হয়েছে। ফ্লোতে দেখেন কালার দুইটা কি? সেম যেহেতু হয়েছে, এই জায়গায় কি? ফেয়ার ভ্যালু আছে। কি আছে? ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, আর এটা ফ্লো হবে। সো মার্কেট নেক্সট টাইম যখন এই জায়গায় আসবে, বুম, ক্লিয়ার? এই জায়গায় দেখেন সেম জিনিস, অর্ডার ব্লক, মার্কেট অর্ডার ব্লক করছে, ডাউন সাইডে ছিল, এই পুরোটা কি? ব্লক জোন। তারপরে মার্কেট ফ্লো করছে। ফ্লো করার সাথে সাথে কিন্তু আপনি কখনোই ট্রেড পাবেন না। নেক্সট টাইম যখন মার্কেট এই জায়গায় আসবে তখন এই জায়গা থেকে আপনি ট্রেড নিতে পারবেন। ক্লিয়ার? তো আর লিকুইডিটি সুইপ সম্পর্কে আমরা শিখাই, এখন শিখবেন নাকি আরেকটু পরে আমরা দেখাবো? আরেকটু পরে দেখাই, যেহেতু আপনাদের ব্যালেন্সটা একটু বাকি আছে। ব্যালেন্সও ইজি, জাস্ট একটু অ্যাডভান্স নাম আর কি। নামই বেশিরভাগ জিনিস হচ্ছে নাম দিয়েই মনে করেন যে মার্কেট খায়া গেছে। ধরেন বসুন্ধরা সিটি কমপ্লেক্স, এরকম আর কি। মানে নাম দিয়ে অর্ধেক কাজ শেষ, আর বাকিটা হচ্ছে জাস্ট ফ্লেক্স। ভিতরে কিছু থাকুক আর না থাকুক, যেই জিনিসে থাকুক, সেগুলো যদি ফুটপাথ থেকে উঠে নেয় তাহলে ওগুলোর দাম লাখ টাকা, বুঝছেন?
সো এগুলো অর্ধেকের বেশি নাম দিয়ে খাইছে। আর ব্যালেন্স ইমব্যালেন্সটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওভার বট অ্যান্ড ওভার সোল্ড। ভাই এই যে নাম দিয়ে বললেন ভাই, কিছু ভাইয়ের ভিডিও মানে দেখি বলতে আপনার রিলস চলে আসে আর কি, এই হাস্যকর এমন ভাবে বলে নামগুলাকে, মানে নামে বোঝা যায় যে উনি এত জ্ঞান রাখে, মানতে না মনে জি জি, বুঝছি দেখা বুঝছি যায়, বুঝছি। ঠিক আছে। এই যে হ্যাঁ মানে আমি তো বুঝি এগুলো ফেয়ার বিলে গেম আপনি বলতে পারেন বা ঠিক আছে, but এই নামগুলাকে এমন ভাবে বলবে, মনে হবে যেন ওই নামগুলার সাথেই নাকি মনে হয় হুম উনি হুম। 1000টা কোর্স করছে মনে হয়। না না, এটা হাস্যকর মনে হয়। এটা এটা স্বাভাবিক। ধরেন এটা নাম, অ্যাডভান্স নাম বললে মানুষের শুনতে সুন্দর শোনায়। ধরেন সেশন 4টা থাকে, কি সিডনি সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন, টোকিও সেশন। এখন সিডনি আর লন্ডন, সিডনি আর নিউ ইয়র্ক সেশন যেটা আছে, সিডনি আর টোকিও সেশন যেটা আছে, ওইটাকে এশিয়ান সেশন বলা হয়, কারণ এটা এশিয়ান সাইডে। আর ওইটাকে বলা হয় ইউরোপিয়ান সেশন। এখন কেউ যদি আসে বলে যে আমি এশিয়ান সেশনের মধ্যে ট্রেড করি, আমি ইউরোপিয়ান সেশনের মধ্যে ট্রেড করি, এমনভাবে বোঝায় যে আমি ইউরোপের মধ্যে ট্রেড করি টাইপ অফ। ঠিক আছে? এখন কথার মধ্যে মনে করেন যে ওই একটু অ্যাডভান্স কিছু আনলে মানুষ শুনতে ভালো শোনা যায়, এই জন্য মানুষ আনে আর কি। এখন জি আমি ফার্স্টে বলছি যে অ্যাকুমুলেশন ফেজ, এই যে অ্যাকুমুলেশনটা আছে, অ্যাকুমুলেশনটার পরে আমি যে অনেক নর্মালি বোঝানোর ট্রাই করি, কিন্তু যদি একটু অ্যাডভান্সলি বোঝাই, ধরেন একটা মার্কেট অ্যাকুমুলেশন আসে, তারপরে পাবলিক পার্টিসিপেশন আসে, তারপরে ডিস্ট্রিবিউশন আসে, তারপরে আবার অ্যাকুমুলেশন আসে। তো এখন এইরকম করে যদি বুঝাইতে যাই, না আপনি বুঝবেন না আমি কখনোই আপনারা শিখাইতে পারবো। সেম কনসেপ্ট, এগুলাও মানুষ বানাইছে। আমার শুধু থট প্রসেস একটাই, এগুলা এগুলা কি আর আল্লাহ প্রদত্ত? না। এগুলা এগুলা তো আর আল্লাহ প্রদত্ত না যে আমার খোদা আমাকে দিছে, সো আমি ওই এই হিসাবে নামেই বলতে হবে, ওই নামেই বলতে হুম, হবে, ওই ওই নামেই, নামেই বলতে মানে হবে। ওই না, এটা ওই না। হুম, হ্যাঁ এটাই, এটাই আমি বারবার বলতে চাই যে এটা ওই নামেই বলতে হবে, এমন কোনো গান নাই। আপনার যেই নাম ভাল লাগবে, এক কথায় কথাটা হচ্ছে আপনি কনসেপ্টটা বুঝেন। এখন শিখতে হবে। আমরা শিখি হচ্ছে যাতে ধরেন আপনারা জিজ্ঞাসা করলে আমরা যাতে আটকায় না যাই। আমরাও তো জি বলতে হবে। তাহলেই তো বুঝবেন যে না ভাই আসলেও কিছু পারে। জি নয়তো পরে ভাববেন যে কিছুই পারে না, শুধুই কথা বলতেছে। সো আমাদের শিখা হয় এই জন্য, বাট এমনি নরমালি নামের কোনো দাম নাই। নরমালি একটা মার্কেট পড়াটাই হচ্ছে মেইন। একটা মার্কেট পড়ে মার্কেটের ফ্লো, মার্কেটের মুভমেন্ট বোঝা। ট্রেডিং থেকে টাকা ইনকাম করা ইজ নট টাফ। আমি এটা মনে করি। ওই তো স্টপ লস গেছে। যায় নাই এখনও, বাট এই জায়গায় কি একটা ম্যানিপুলেশন হয়েছে। এই জায়গায় যদি যায় তাহলে নেক্সট টাইম মার্কেট আপনি এই জায়গায় স্টপ লস নিবেন, নেওয়ার পরে নেক্সট টাইম মার্কেট গোল্ডেন পকেট জোনে যদি যায়, ওই জায়গা থেকে ট্রেড নিতে হবে। দেখছেন কি একটা ট্র্যাপ করছে না? 0.5 লেভেলে গেছে মার্কেট, কি অ্যাগ্রেসিভ সেলিং আসছে, তারপরে মার্কেট বাই সাইডে গেছে। এখন অবশ্যই স্টপ লস হিট হয় নাই, এখনও 0.5-এর জোনে আছে, বাট যদিও নিচে নামে তাহলে এটা হিট করবে, দেন নিচে নামবে। ওকে, সো গোল্ড মার্কেট আসলে অনেক ভলেটাইল, অনেক ভলেটাইল। বিগানাররা এই জায়গায় টাকা কামানো লাইক দুঃস্বপ্নের মতো। একবার হয়ে যাবে, টাকা ইনকাম করবে, দেন 10 বার স্টপ লস হবে। ওকে, সো ব্যালেন্স ইমব্যালেন্স যেটা, সেটা বুঝাইতে চাইছিলাম। ব্যালেন্স ইমব্যালেন্সটা হচ্ছে যে ওভার বট অ্যান্ড ওভার সোল্ড। এখন ওভার বটটা কি? ধরেন যে কোনো একটা চার্ট যাই আমরা, ধরেন বিটকয়েনের মধ্যে, বিটকয়েনের দাম এখন কি 71,000। এটা কি নর্মাল প্রাইস? তাহলে এটা ব্যালেন্সও না, ইমব্যালেন্সও না। অথবা আপনি বলতে পারেন যে এটা ব্যালেন্স প্রাইস। এটা কি আপনার 71,000 এটা ব্যালেন্স প্রাইস, 72,000, 73,000, 80,000 পর্যন্ত ব্যালেন্স প্রাইস, আর নিচে মোটামুটি 75,000 পর্যন্ত ব্যালেন্স প্রাইস। কারণ কি? কারণ হচ্ছে মার্কেট এই জায়গার মধ্যেই থাকবে, এটা আমরা ধারণা করি। কিন্তু যদি মার্কেটের প্রাইস এই যখন 1,00,000-এর উপরে গেছে, 1,20,000-এ ছিল, 1,30,000-এ ছিল, 1,50,000-এ ছিল, যখন 1,30,000 লাস্ট হাইস্ট কত পর্যন্ত উঠছে, 1,28,000-এর কাছাকাছি উঠছিল। সো 1,28,000-এ যখন ছিল, অথবা আপনি বলতে পারেন যে যখন আপনার একদম নিচে কখন 62,000-এ ছিল। সো এগুলাকে বলা হচ্ছে ইমব্যালেন্স প্রাইস। মানে মার্কেট কখনোই এই দামে যাইতে পারে না, মার্কেট এই দামে যাবে না। সো ওই সব সিচুয়েশানে আসলে আমরা মূলত ট্রেড করা অফ করে দিব। এই জন্য ব্যালেন্স ইমব্যালেন্স প্রাইসটা বোঝা ইম্পর্ট্যান্ট। এখন ফরেক্সের মধ্যে আপনি ব্যালেন্স ইমব্যালেন্স প্রাইস কী বুঝবেন? ফরেক্সের মধ্যে আপনি জাস্ট ওভারলি পুরো মার্কেটে স্ক্যান করবেন, একদম বড় টাইম ফ্রেমে যায়। ধরেন আপনি 4 ঘন্টায় যাইলেন, 4 ঘন্টায় যায় এরকম ছোট্ট করে মার্কেটে স্ক্যান করলেন। কী করলেন? মার্কেটটা স্ক্যান করলেন। যদি দেখেন যে আপনার
রেঞ্জের বাইরে। রেঞ্জের বাইরে বলতে একদম হাই অপশানে আছে, বুঝিয়েন। একটা মার্কেট যদি হাইয়ে যখন থাকে তখন ট্রেড করা যাবে না, এটা মনে রাখবেন। একটা মার্কেট যদি এরকম এই জায়গায় ধরেন যখন এইরকম মার্কেট উঠতেছে এইসব জায়গায় কখনোই ট্রেড করা যাবে না। হয়তো আপনি ফ্লোতে বাইং সাইডে ট্রেড করতে পারবেন, বাট এসব জায়গায় আপনি ভালো ট্রেড কখনোই পাবেন না। এইসব জায়গায় ট্রেড পাবেন যদি এটা কনসলিডেশন হয়, যখন একবার নিচে নামবে একবার নিচে নামছে তারপরে আপনি ট্রেড খুঁজবেন। এবার এই জায়গায় ড্র করবেন, এবার এই জায়গায় একটা ট্রেন লাইন ড্র করলেন, আবার উপরে এই জায়গায় একটা ড্র করলেন, ঠিক আছে। সো আপনার সামনে একটা কি ফ্লো ক্রিয়েট হলো যে মার্কেট যদি নিচে এই জায়গায় আসে একবার উপরে উঠছে, নেক্সট টাইম যখন মার্কেট এই জায়গায় আসবে আমি আবার ট্রেড নেব উপরের জন্য, ঠিক আছে। সো এইটা একটা সিচুয়েশন। আবার মার্কেট উপরে গেলেও এই জায়গা থেকে আমি একটা ট্রেড নিতে পারবো। দেখেন এই জায়গায় কিন্তু ট্রেড হয়, এই জায়গায় 1 মিনিট ক্যান্ডেলে অথবা 1 মিনিটে তো ফরেক্স মার্কেটে তো ভালো কাজ করে না, 5 মিনিটের মধ্যে আপনি এই জায়গায় ছোটো একটা ট্রেড পাবেন স্ক্যাল্পিং টাইপের। এরপরে মার্কেট উপরে ঢুকছে, আবার নিচে যখন ঢুকছে তখন আপনি একটা ট্রেড পাবেন এই জায়গায়। ক্লিয়ার? সো একটা মার্কেট কখনোই একদম উপরে ট্রেড নেওয়া যায় না, কারণ কি এটা ইমব্যালেন্স প্রাইস হয়ে যায়। বিটকয়েন কি কখনোই দাম 1,30,000-এ সাস্টেন করার কথা ছিল না, করার কথা ছিল না, কারণ এটা সবাই জানে যে বিটকয়েন কখনোই এত দামি হইতে পারে না। 1,32,000 $1,28,000 মানে হচ্ছে বাংলাদেশি টাকা প্রায় 1.5 কোটি টাকা, ঠিক আছে। 1.5 কোটি টাকায় কখনোই একটা কয়েনের দাম হইতে পারে না, এটা পসিবল না। পসিবল কখন? যদি মার্কেট এই জায়গায় বারবার রিটেস্ট করতো, 2-3 বার কনসলিডেশন করতো। দেখেন আমরা যদি প্রিভিয়াস যতগুলো চার্ট আছে আপনি প্রিভিয়াস চার্টগুলোও দেখেন, 1 উইকের ক্যান্ডেলে যাই আমরা, বিটকয়েন সবসময় প্রাইসটাকে আগে ব্যালেন্স বানাইছে। দেখেন একবার উঠছে মার্কেট, নিচে চলে আসছে, শেষ। এরপর লম্বা সময় যাবে নিচে কনসলিডেশন করছে। নেক্সট টাইম যখন এই জায়গায় গেছে তখন এইটা যা ব্যালেন্স প্রাইস হয়েছে। ফার্স্টে যখন উঠছে তখন এটা ইমব্যালেন্স প্রাইস, মার্কেট আবার নিচে নামে গেছে, খুবই নর্মাল। আবার উপরে উঠছে তখন যা এটা হয়েছে কি ব্যালেন্স প্রাইস, নিচে যে জায়গায় নামছে এটাও কি ইমব্যালেন্স প্রাইস। মার্কেটে আপনি যখন উল্টাপাল্টা সিচুয়েশন দেখবেন, একদম উপরে দেখবেন অথবা একদম নিচে দেখবেন, তখন ট্রেড নেবেন না, কারণ ওই জায়গা থেকে নির্দিষ্ট কোনো কনফার্মেশন আপনি পাবেন না, নির্দিষ্ট কোনো কি ট্রেডের এক্সিকিউশন আপনি বুঝবেন না যে এই জায়গায় বাইং সাইডের জন্য ট্রেড নিব নাকি সেলিং সাইডের জন্য ট্রেড নিব, এটা আপনি বুঝবেন না। সো এই জায়গায় ট্রেড অ্যাভয়েড করবেন। আবার নেক্সট টাইম দেখেন এই জায়গায় মার্কেট উপরে উঠছে, ওকে। সো এইটা ব্যালেন্স প্রাইস কি হয়েছে? ব্যালেন্স প্রাইস ফার্স্টে হয় না, এটা ইমব্যালেন্স প্রাইস ছিল। এরপরে এটাকে কনসলিডেশনের মাধ্যমে এটাকে ব্যালেন্স প্রাইস বানানো হয়েছে। একটা জায়গায় যখন বারবার কনসলিডেশন হয়, একদম নর্মালি আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন বাংলাদেশে তেলের দাম, অকটেলের দাম, হুন্ডার অকটেলের দাম ফার্স্টে কত ছিল? 80 টাকা। ফার্স্টে একদম প্রথমবার ছিল কত? 80 টাকা। এরপরে 80 টাকা থেকে 84 টাকা করছে একবার। 84 টাকা করার সাথে সাথে মানুষ প্রথমে একদম হাইপার হয়ে গেছে, কিনে না, তেল কিনে না, তেলের প্রয়োজন কি, দরকার কি, ঠিক আছে। সো ওই জায়গায় কী হয়েছে, ফার্স্টে 84 ছিল তখন মানুষ কিনে নেয়। এরপরে কি করছে, আরও 1 টাকা কমাইছে, আবার 1 টাকা বাড়াইছে, এটাকে কী করছে? ব্যালেন্স প্রাইস করছে, অথবা দীর্ঘদিন যাবৎ ওই 84 টাকা রাখছে, ওইটাকে কী করছে? ব্যালেন্স প্রাইস করছে। কী করছে? ব্যালেন্স করছে, মানে এই দামে আপনাদেরকে নিতেই হবে, আর কোনো অপশন নেই, আর কোনো কি অপশান নেই। তখন যায় মানুষ 84 টাকায় কমফোর্টেবল হয়ে গেছে। এরপর আবার 90 টাকা হয়েছে, বাড়াই দিছে কত? আরও 6 টাকা বাড়াই দিছে, 90 টাকা করছে। 90 টাকা করার পরে মানুষ আবার কিনা অফ করে দিছে, কিনা অফ করে দেওয়ার পরে আবার 1 টাকা না 2 টাকা কমাইছে, আর ধরেন কমায় নেই, 90 টাকাই ছিল, বরাবর 90 টাকায় মানুষ কিনা শুরু করছে। এরপরে আবার করছে 120 টাকা, 120 টাকায় কি করছে, এরপর লম্বা সিরিয়াল কত কিছু করছে। এই কয়েকদিন আগেই তো দেখছেন তেলের সংকট বলতেছে, এই সংকট বলতেছে, ওই সংকট বলতেছে, আসলে কোনো সংকটই ছিল না। এরপর এটাই কি করছে, একটা হাইপ উঠাইছে। ফার্স্ট একটা হাইপ উঠাইছে যে না, তেলের দাম এখন আপনার অনেক বেশি। তো অনেক বেশি করে ফার্স্ট একটা হাইপ উঠাইছে, তারপরে এটাকে কী করছে? ব্যালেন্স করছে। এটাকে কী করছে? মানুষের মাঝে ইউজেবল করে দিছে, মানে মানুষকে এত বেশি ভোগান্তিতে ফোয়াইছে। ধরেন আপনি যখন একটা জিনিস আছে আপনার কাছে, আরেকটা মানুষের এই জিনিসটা প্রয়োজন, ওই মানুষটা আপনি ওই জিনিসটা দিতেছেন না, কী করতেছেন না, দিতেছেন না ওনাকে। এরপর উনি যখন নেওয়ার জন্য অনেক বেশি আগ্রহী হবে, তারপরে যখন আপনি একটু দাম বাড়ায় ওনাকে দিবেন, তখন উনি মনে করবে যে না, এটা বেশ দাম, এটা কি বেশ দাম ভাই, আমি এত সময় যাবত ওয়েট করছি, এটা ভালো দাম। বুঝছেন? লুই বাটন অথবা আপনার
যতগুলা হাই ব্র্যান্ডের কোম্পানি আছে সবগুলা একই জিনিস ইউজ করে, একই মেথড। ফার্স্টে ক্লায়েন্টদেরকে ওয়েট করায়, ক্লায়েন্টদেরকে অনেক বেশি অপেক্ষা করা। দেখেন যে লুই বাটনের যেই শোরুমগুলো আছে, শোরুমগুলোর সামনে মানুষের লাইন দাঁড়ায় থাকে, লাইন ধরে দাঁড়ায় থাকে। ভিতরে ঢুকে জাস্ট একটা হাইপ ক্রিয়েট করে, হাইপ ক্রিয়েট করে ওই যে প্রাইসটা আছে প্রাইসটা একটারে তারা ব্যালেন্স করে। সেমভাবে স্টক মার্কেটের ক্ষেত্রে প্রাইসগুলোকে ব্যালেন্স করা হয়, ব্যালেন্স করা ছাড়া তো মানুষ কিনে না। আবার দেখেন ওই অকটেলের দাম যেমন 40 টাকা হয়েছে আর এখন ব্যালেন্স। সো যেই কোনো দাম যদি একদম হাইপে থাকে তখন কখনোই কিনা যাবে না। এবার যে কোনো কয়েন হোক, যেই কিছুই হোক, হাইপে থাকলে কিনা যাবে না। তারপরে আবার নিচে নামবে, নিচে নামার পর আস্তে আস্তে কিনার চিন্তা ভাবনা করবেন। ক্লিয়ার? আবার একদম নিচে গেলে আপনি বুঝবেন কি এই জায়গা থেকে বাইং হবে, আর একদম উপরে থাকলে সেলিং হবে। ক্লিয়ার? জাস্ট এটা হচ্ছে একটা মাইন্ডসেট, আর কিছুই না। আপনার মাইন্ডে একটা জিনিস আসতে হবে যে ঠিক আছে এই জায়গা থেকে মার্কেট অনেক বেশি বাই হয়ে গেছে, আর আমি এই জায়গা থেকে কিনবো না ডলার, এই জায়গা থেকে কি আমি কিনবো না, অথবা এই জায়গা থেকে আমি বিক্রি করবো না। এটাই ব্যালেন্স ইমব্যালেন্স প্রাইস এক ট্রেডার যারাই আছে সবার মাথায় এক একভাবে কাজ করে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বুঝলাম, ব্যালেন্স ইমব্যালেন্সটা শেষ করলাম, দেন আমরা অর্ডার ব্লক, অর্ডার ফ্লোটা বুঝলাম। এবার আমরা একদম জাস্ট 10 সেকেন্ডের মধ্যে একটু লিমিট অর্ডার, মার্কেট অর্ডারটা বুঝি। হোয়াট ইজ লিমিট অর্ডার? এগুলো মূলত আপনার বাইন্যান্স যেদিন আমরা শিখবো ওই দিন আমাদের কাজে আসবে। লিমিট অর্ডারটা হচ্ছে একটা মার্কেটের মধ্যে লিমিট রাখা। লিমিট মানে ধরেন একটা আনুমানিক দাম রাখা। ধরেন এই আমার এখন প্রাইস আসে 10 টাকা, ধরেন একটা ডিমের দাম হচ্ছে 10 টাকা। আমি একজনকে বলে গেলাম যে ডিমের দাম যখন 9 টাকা আসবে তখন তুমি আমার জন্য 1000টা ডিম কিনে নিও। ঠিক আছে? সো উনি কী করলো, 9 টাকা যখন আসছে তখন আমাদের জন্য 1000টা ডিম কিনে নিল। আবার যখন 10 টাকায় গেছে তখন 1000টা ডিম বিক্রি করছে, তো তাদের প্রফিট হচ্ছে কত? 1000 টাকা। সো লিমিট অর্ডার হচ্ছে যে কোনো একটা আনুমানিক জায়গায় দাম সিলেক্ট করা, ওই দামে আসলে মার্কেট থেকে কিনে নেওয়া, এটাই হচ্ছে লিমিট অর্ডার। আর মার্কেট অর্ডার হচ্ছে মার্কেটে যেই দাম আছে এই দামেই কিনা, মার্কেটে যেই দাম আছে ওই দামের মধ্যেই কিনা, ওই দাম থেকে কমানো না। একদম মার্কেটে 10 টাকা আছে 10 টাকার মধ্যেই কিনা। আর আর লিমিট অর্ডারটা হচ্ছে মার্কেট থেকে কম দামে কিনা, মার্কেট থেকে কম দামে কিনা। সবাই তো কম দামে কিনে, কেউ তার বেশি দামে কিনতে চায় না। ঠিক আছে? সো এটাই হচ্ছে লিমিট অর্ডার, মার্কেট অর্ডার। আর সাপ্লাই ডিমান্ড তো আশা করি আপনাদেরকে বুঝাইছি। সাপ্লাই ডিমান্ডও সেম আপনি বলতে পারেন যদি সাপ্লাই ডিমান্ড শিখেন, অথবা আমাদের সামনের ক্লাসে অবশ্য আছে সাপ্লাই ডিমান্ড। সো আজকে জাস্ট একটা থিওরি দিয়ে দিলাম যে অ্যাগ্রেসিভলি বাইং অ্যান্ড সেলিং যেগুলো আছে এগুলোই মূলত সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। ক্লিয়ার? আর লিকুইডিটি হান্টিং এবার আমরা চলে আসছি। লিকুইডিটি একদম ইজি, এটাতে আহামরি বোঝার কিছু নাই। এই ট্র্যাপ থেকে আপনারা সহজে বাঁচতে পারবেন না। সহজে কঠিন লাগে বেশি, লিকুইডিটি কঠিন লাগে, একটু ভালো করে বুঝিয়ে দাও। ওকে। সো লিকুইডিটি কঠিনের কিছু নাই, লিকুইডিটি থেকে সহজে বাঁচা অসম্ভব ব্যাপার। ঠিক আছে, দেখাই একটু হোয়াট ইজ লিকুইডিটি। ধরেন একটা মার্কেটের মধ্যে কারা থাকে? আমরা সবাই জানি একটা মার্কেটের মধ্যে বিগ বায়াররা থাকে। বিগ বায়ার, তারা অনেক বড় বড় কোয়ান্টিটিতে ট্রেড নেয়, এখন আমরা যারা রিটেইলার আছি, আমরা কি রিটেইলার ট্রেডার, আমরা কী করি? আমরা ছোটো কোয়ান্টিটিতে ট্রেড নিই, আমরা কি স্মল কোয়ান্টিটিতে ট্রেড নিই। এখন আমরা একটু আগেই থিওরিটা জানি, যখন মার্কেটে বায়ার থাকে আর বায়ারগুলার এসএল হিট হয়। এসএল কি? এসএল মানে কি? বায়ারগুলো কী করতেছে? সেল করে দিতেছে। তাদের স্টপ লস হিট হওয়া মানে কি? তারা তাদের বাই অর্ডারটা সেল করে দিতেছে। সো ওই জায়গা থেকে মানুষ কী করবে? সেলিংয়ের জন্য কিনবে। ক্লিয়ার? সেলিংয়ের জন্য কিনবে অথবা বাইংয়ের জন্য কিনতে পারবে। কিছু বলবেন ভাই? ঠিক না ভাই, ঠিক আছে। ওকে, সো এই সব জায়গায় আমরা একটু দেখি। ধরেন একদম ক্লিয়ারলি আমরা যদি যে কোনো জায়গায় মার্ক করেন, প্রতিটা জায়গায় লিকুইডিটি সুইপ হয়, কারণ ওই জায়গা থেকে মার্কেট টাকা ইনকাম করতে পারে নাই এখনও। এখন কেন পারে নাই একটু আমরা ক্লিয়ার করি, এগুলো বোঝাই একটু টাফ বাট ইজি। ওকে, ইজিলি নেন তাহলে বুঝবেন। ধরেন এইটা একটা রেজিস্ট্যান্স জোন,
মার্কেট বারবার এই জায়গা থেকে নিচে নামতেছে। এখন এই জায়গা থেকে বড় যারা আছে, বড়রা তো একবারও টাকা ইনকাম করতে পারতেছে না, কারণ এই জায়গা থেকে কারা ইনকাম করতেছে? যারা আমরা আছি নর্মাল রিটেলার ট্রেডার। ওকে, সো এখন নেক্সট টাইম মার্কেট যখন এই জায়গায় গেছে, আমরা কি করতেছি? আবার আগের মতো সেলিং করতেছি, আবার আগের মতো কী করতেছি? সেলিং করতেছি। ওকে, সো এই জায়গায় কাদের কাদের স্টপ লস আছে? স্টপ লস কোন জায়গায় থাকে? উপরে থাকে, উপরে থাকে কি স্টপ লস। এখন ইনস্টিটিউশনাল ট্রেডাররা, আমি কি বলছিলাম আরেকটু আগে, একসাথে 50,000 লটের ট্রেড নেয়। কত ছোট লটের তো ট্রেড নেয় না তারা। তারা কী করে? তারা একসাথে অনেক বড় লটের ট্রেড নেয়। সো ওই ক্ষেত্রে তারা কি করবে? তারা এই জায়গায় তাদের টাকাটাকে ঢালবে। তারা কি করবে? বাই করবে। মানে কি? তারা বাই করবে। বাই করার মানে বুঝছেন? তারা এই জায়গায় যাদের স্টপ লস আছে, এসএল আছে, এগুলো হিট করাবে। হিট করার জন্য 50,000 লট আছে না? 50,000 লটের মধ্যে তারা 10,000 লটের বাই করবে। 10,000 লটের বাই করবে। এখন বাইংটা কীভাবে করলে আসলে মার্কেটটা উপরে ওঠে? একটু থিওরিটা বুঝি আমরা। থিওরিটা হচ্ছে, আবার নির্দিষ্ট জায়গায় মার্কেট গেছে, সবাই সেলিং করতেছে। সবাই কী করতেছে? সেল অর্ডার রান করতেছে। সেল অর্ডার রান করতেছে। তো এই জায়গায় কি কেউ চাইলে কি করতে পারবে? বাই করতে পারবে। এখন সেলাররা, আমরা যারা সেলার আছি, আমরা কখনোই একসাথে 10,000 লটের ট্রেড নিতে পারবো না, অথবা একটা একটা করে আমরা নিব কত? 0.01, কেউ নিবে 1 লট, কেউ নিবে 10 লট, কেউ নিবে 2 লট, কেউ নিবে 3 লট, এরকম করে। এখন কেউ যদি এই জায়গা থেকে একসাথে 10,000 লটের ট্রেড বাই করে, বুঝছেন? 10,000 লটের যদি কেউ ট্রেড বাই করে, তাহলে মার্কেট কী করবে? মার্কেটের উপরে চলে যাবে না? যদি মার্কেট উপরে যায়, তাহলে এটা কি? এটা একটা ব্রেক আউট। কী হয়েছে? ব্রেক আউট। ক্লিয়ার? কী হয়েছে? ব্রেক আউট। বুঝিয়েন কথাটা। এখন এই জায়গায় এসএল যাদের এসএল ছিল, সবার স্টপ লস হিট। এসএল কি? এসএল হিট না? এসএল হিট করছে। ওকে, হিট জি, জি। করছে। তাহলে এই জায়গায় আমরা কি পাইলাম? এসএল যখন হিট করছে, তখন অনেকগুলো সেল পাইছি। ঠিক আছে? অনেকগুলো সেল অর্ডার। এখন কেউ চাইলে এই পুরো সেল অর্ডার সবগুলো কি কিনে নিতে পারবে। ক্লিয়ার? কিন্তু তারা কি করছে? তারা তো এই জায়গায় বাই করছে। এখন বাই করার পরে এই জায়গায় কী করবে? নতুন নতুন বায়ার যারা আছে, তারা ব্রেকআউট হওয়ার সাথে সাথে এই যে ফ্রেশ বায়ার, এরা কি? ফ্রেশ বায়াররা কী করবে? এন্ট্রি করবে না, তারা নতুনভাবে এন্ট্রি করবে এই জায়গায়। তারা এই জায়গায় এন্ট্রি করবে, স্টপ লস দেবে নিচে, প্রফিট দেবে উপরে। ক্লিয়ার? নতুন করে বায়াররা তো এন্ট্রি করবেই, খুবই স্বাভাবিক। ওকে, সো তাদের স্টপ লস আছে কোন জায়গায়? এই জায়গায়। এবার দেখেন এই জায়গায় কী পরিমাণ বায়ার ক্রিয়েট হয়েছে। বাইং যখন হয়েছে, তখন সেলিং হয়েছে। এই জায়গা থেকে সবগুলো অর্ডার এই জায়গায় আছে। এবার আর বাকি আছে কত? 40,000 লট। এই 10,000 লট যেটা আছে, এটা লস হোক। এটা তারা লস করে। এটা কি? টোপ হিসাবে কাজ করায়। মানে আমরা যে মাছ ধরি, বড় মাছ ধরার ক্ষেত্রে কিন্তু বড় টোপ লাগে, বড় কি বড়শি লাগে, বড় বড়শি লাগে। সো তারা যখন বড় টাকা ইনকাম করতে চায়, তখন এরকম বড় বড়শি ক্রিয়েট করা লাগে। বড় বড়শি কি? এই 10,000 লট তারা ট্রেড নিল। ওকে, সো মার্কেটের উপরে নিল তারা। নেওয়ার পরেই এবার 40,000 লট তারা সেল করবে। 40,000 লট সেল করলে কি? এইবার তো এই জায়গায় সেলিং তো অ্যাভেলেবেল আছে। সো অ্যাভেলেবেল থাকার কারণে এই জায়গায় সেল যখন করে, ঠাস করে মার্কেট নিচে পড়ে যায়। আর নিচে যখন পড়ে, তখন এই জায়গায় যারা বাই করছে, তাদের কি এসএল হিট হয় না? তাদের এসএল হিট হয়। তো তাদের এসএলে যে প্রফিটটা হয়, এই প্রফিটগুলো সবগুলা এরা বুক করে। এরা কি করে? এরা বুক করে। আর এদের এসএল যেগুলো আছে, এগুলার প্রফিটও এরা পায়। বুঝছেন? সো একটা মার্কেট বড় মুভমেন্টের ক্ষেত্রে, এটা তো জাস্ট একটা থিওরি বুঝাইলাম। এই প্রফিটটা তারা কিভাবে পায় ভাই? প্রফিটটা কিভাবে পায়? কোনটা? ওই যে তারা যে বলেন এসএল হিট হলে প্রফিট পায় তারা। এই এসএল, এই তারা এই জায়গায় বাই করছে না? যখন এই এসএলটা হিট হয়, যখন উপরে মার্কেটে এই জায়গায় যায়, এই জায়গায় তো তারা 10,000 লট এক্সিট করে ফেলে। এই জায়গায় 10,000 লট যেটা আছে, এটা তারা এক্সিট করে ফেলে, খুবই স্বাভাবিক। তারা এক্সিট করে আরও 40,000 লটে সেল করে। তো এখন যারা এক্সিট করছে মানে কি? নতুন করে সেল অর্ডার রান হয়েছে, নতুন করে কি সেল আসছে না? তারা যখন এক্সিট করছে, এসএল হয়েছে, সব এক্সিট। তারা তো বাই করে এক্সিট করছে। তারা কি করছে? বাই করে এক্সিট করছে। এই জায়গায় তাদের ছোট্ট সীমিত একটা প্রফিট হয়। এই জায়গায় অনেকগুলা ফ্রেশ সেলাররা থাকে, ফ্রেশ অনেকগুলো সেল অর্ডার থাকে। সো ওই সবগুলো সেল অর্ডার নিয়ে তারা 40,000 লটের সেল সাইডে ট্রেড প্লেস করে, যাতে করে মার্কেট অনেক ফাস্ট মুভ করে নিচে যায়। দেখেন, এবার আমরা একটু থিওরি বুঝি। এই জায়গায় আসি, আমরা যেই কোনো বড় মুভমেন্টের আগে এই সব এইগুলো দেখব। ঠিক আছে? এই জায়গায় দেখেন, এখনই ক্লিয়ার হয়ে যাবেন।
ওকে, সো এই জায়গায় কি আছে? এসএল আছে না সবার এসএল এসব জায়গায় এসএল। ওকে, সো এই জায়গায় যারা ট্রেড করছে, ডাউন সাইডের, জাস্ট একটু মার্ক করে দেখাই। এই জায়গায় যারা ট্রেড করছে, ওকে দেখেন এই জায়গার মধ্যে যারা ডাউন সাইডে ট্রেড করছে, অনেক মানুষ কি অপেক্ষা করতেছে না যে মার্কেট এই জায়গায় যাক, তারা ডাউন সাইডে ট্রেড করবে? এই জায়গায় যারা ট্রেড করছে তাদের কি সবার স্টপ লস নিতেছে না মার্কেট আস্তে আস্তে? এই জায়গায় যারা ট্রেড করছে তাদের স্টপ লস, এই জায়গায় যারা ট্রেড করছে তাদের স্টপ লস। অনেকে এক্সিট করে না, আমরা যেরকম 1:2 এক্সিট করি, অনেক মানুষ আছে যারা 1:3, 4, 5 এর ছাড়া এক্সিট করে না। যারা বড় ট্রেডার, যারা সুইং ট্রেডার, যারা ধরেন ইন্টারডে ট্রেডিং করে না। আমরা তো ইন্টারডে ট্রেডিং করি, আমরা কি 5 মিনিটের ক্যান্ডেল দেখি না? তারা তো সবাই 5 মিনিটের ক্যান্ডেল দেখে না। এসব বড় মুভমেন্ট, এসব 5 মিনিটের ক্যান্ডেল আসে না। তারা করে সুইং ট্রেডিং, তারা এরকম বড় হোল্ডিংয়ের জন্য ওয়েট করে। আর এগুলো কি 1 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল, বুঝতে হবে 1 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল। সো নেক্সট টাইম যখন মার্কেট এই লিকুইডিটিগুলো নিছে, তারপরে যায় মার্কেটে মুভ আসছে, দেখছেন কত বড় একটা মুভ আসছে। এবার আমি দেখাই শর্টার টাইম ফ্রেম যেটা আমরা ট্রেড করি, এটা দেখাই। লিকুইডিটি হান্ডিং অনেক ফাস্ট মুভ করে লিকুইডিটি হান্ডিংয়ের ক্ষেত্রে। আর এইটা আরেকটা লিকুইডিটি হান্ডিং। এই জায়গায় যারা স্টপ লস নিছে সবাই কি, এই জায়গায় যতজন স্টপ লস নিছে সবার স্টপ লস উপরে আছে না? এসএল সবার কোন জায়গায় আছে? উপরে আছে। সো এই জায়গা থেকে এখন কি আদৌ বাঁচা সম্ভব? এটা হচ্ছে কথা। এই জায়গা থেকে বাঁচার একটাই উপায় আছে, সেটা হচ্ছে যে স্নাইপার এন্ট্রি। ঠিক আছে, যারা এই জায়গায় ট্রেড নেয় তাদের ট্রেডের সিস্টেমটা আলাদা হবে। ঠিক আছে, এই জায়গায় কিন্তু নর্মাল গতানুগতিক কোনো ট্রেড হবে না। নর্মালি আমরা যেরকম ট্রেড করি, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো আসছে, মার্কেটে ট্রেড নিছি, আমরা ওয়েট করতেছি, এরকম ট্রেড হবে না। এই জায়গায় ট্রেডের থিওরিটা কীরকম হবে একটু দেখাই। ধরেন একটা রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট এরকম ব্রেক করছে, ওকে, হঠাৎ করে ব্রেক করছে, কী করছে? হঠাৎ করে ব্রেক করছে, ওকে। ব্রেক করার সাথে সাথে আমরা এই জায়গায় ওয়েট করব। ব্রেক করার সাথে সাথে ওয়েট করবেন। ওয়েটটা কেন? ওয়েটটা হচ্ছে কী করতেছে মার্কেট যদি ফার্স্ট টাইমে ব্রেক করে সাথে সাথে মার্কেট ভিতরে ঢুকে যায়, কী করছে? ফার্স্ট টাইম ব্রেক করছে, সাথে সাথে মার্কেট ইন্টারলি ভিতরে ঢুকে গেছে। কোন ভিতরে? এই যে জোনটা আছে, এই যে জোনটা আপনি ড্র করছেন, যেটা ব্রেকআউট করছিল, এই জোনটার ভিতরে ঢুকছে। তখন এই জায়গা থেকে আপনারা একটা স্নাইপার এন্ট্রি নিতে পারবেন ছোটো স্টপ লসে। এই জায়গায় আপনাদের এন্ট্রি হবে কোন জায়গায়? এই জায়গায় যে ক্যান্ডেলটা হবে, ক্যান্ডেলটা হয়েছে না, হওয়ার পরে যে ক্যান্ডেলটা ভিতরে ক্লোজ দিতে হবে, ভিতরের সাইডে ক্লোজ দিতে হবে, জোনের ভিতরে ক্লোজ দিতে হবে। ক্লোজ দেওয়ার পরে এই ক্যান্ডেলের নিচে আপনাদের এন্ট্রি হবে, স্টপ লস হবে এই যে দাগটা আছে, দাগটার উপরে, এই যে দাগটা আছে এই দাগটার উপরে। আর টার্গেট হবে এই যে জোনগুলো আছে, জোনগুলোর একদম নিচের সাইডে, অথবা যদি প্রিভিয়াসলি কোনো জোন থাকে ওই জোনগুলোর নিচে। এটাই হচ্ছে লিকুইডিটি হান্টিং। দেখেন এই জায়গায় যদি কেউ ট্রেড নেয়, মার্কেট ব্রেক করছে, ওয়েট করছে, ভিতরে ঢুকছে, ক্লোজ দিছে, ক্লোজ দেওয়ার সাথে সাথে এই জায়গায় ট্রেড হবে। ক্লিয়ার? আর যদি এরকম বড় ক্যান্ডেল হয়ে যায় তাহলে তো ট্রেড নেওয়ার কোনো স্কোপ নাই, ট্রেড আপনি নিতে পারবেন না। এই জায়গায় আমি দেখাইতে পারবো, বাট এরকম ট্রেড নেওয়া যায় না। কেউ যদি নেয় তাও এক্সপিরিয়েন্স হইতে হবে, কারণ এইসব বড় ক্যান্ডেলে এক্সপিরিয়েন্স পিপল ছাড়া কখনোই কেউ ট্রেড নেয় না, কারণ এটা অনেক রিস্কি ট্রেড হয়ে যায়। তো এত বড় ক্যান্ডেলে কে ট্রেড নেবে? আর এইসব বড় যদি ক্যান্ডেলে আপনি ট্রেড নেন তাহলে সবসময় হাফ স্টপ লস দিবেন। বড় ক্যান্ডেলের হাফ স্টপ লস। আর টার্গেট 1:2 কি আসে? 1:2 আসবে না, আসে তো 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও আসে, বাট এটা নিবে না মানুষ। এরকম ট্রেড হয় না, এরকম ট্রেড মানুষ নেয় না। মানুষ নেয় এই ট্রেডগুলা দেখেন এই জায়গায়, এই যে দেখতেছেন এই ট্রেডগুলো হচ্ছে আমরা নিই। আমরা নর্মালি আমরা যারা আছি, আমি অথবা আপনি যাই বলেন, যারা ট্রেড করেন, যারা লিকুইডিটিতে মাঝে মাঝে ট্রেড করে, আমি সবসময় করি না, মাঝে মাঝে। ঠিক আছে, ধরেন এই জায়গায় ট্রেড নিব আমরা, সেলিং, ওকে, ব্রেকআউট দেখতেছি আমরা সবাই, ওকে, ব্রেকআউট। অপেক্ষা কিসের? রিটেস্টমেন্ট, তারপর হচ্ছে কনফার্মেশনের, ওকে। সো কিন্তু কনফার্মেশনের জায়গায় মার্কেট কি ভিতরে ঢুকে ক্লোজ দিছে। এখন ক্লোজিং ক্যান্ডেল কোনটা দিছে? এটা ক্লোজিং ক্যান্ডেল দিছে, কিন্তু এটা এই ক্লোজিং ক্যান্ডেল না, এটা ক্লোজিং ক্যান্ডেল না। কারণ কি? কারণ এটা তো একটা জোন। এই পুরোটা কি একটা জোন না? এই পুরোটা তো একটা লাইন না। আমরা তো একটা লাইন ড্র করছি, এটা তো লাইন না, এটা কি একটা জোন। সো জোনের ক্ষেত্রে মার্কেট নিচে কি, তাহলে এটা হচ্ছে আমাদের
একদম ভ্যালিড ক্যান্ডেল হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেল, ঠিক আছে, যেটা ক্লোজিং দিয়েছে ভিতরের সাইডে। এগুলো হচ্ছে স্নাইপার এন্ট্রি, এগুলোতে স্টপ লস হওয়ারও চান্সেস আছে, প্রফিট হওয়ারও চান্সেস আছে, বাট এগুলাতে অনেক সময় পুরো মুভমেন্টটা ক্যাপচার করা যায়। মানে স্টপ এরকম লিকুইডিটি নিলে পুরো বড় মুভমেন্ট ধরা যায় মার্কেটের মধ্যে। এই দেখেন, এরপরে আপনি আস্তে আস্তে ট্রেলিং করেন। স্টপ লস কোন জায়গায় আমি অ্যাজ ইউজুয়ালি দেখাইছি, যে যে জায়গায় আপনি এন্ট্রি নেবেন, যদি এই জায়গায় আমাদের এন্ট্রি হয় তাহলে স্টপ লস হবে এই যে আপার লেভেলটা আছে, লেভেলটার উপরে, ক্লিয়ার, অথবা ক্যান্ডেলের উপরে, অথবা লেভেল যেটা আছে লেভেলের উপরের সাইডে। এরপরে আপনার ফার্স্ট টার্গেট কোন জায়গা হবে, জোনে। সব সময় জোন খেয়াল রাখবেন। এই জায়গায় একটা জোন, এরপরে এই জায়গায় একটা জোন, এরপরে নিচে এই জায়গায় একটা জোন, এরপর নিচে এই জায়গায় একটা জোন। সো প্রতিটা জোন আপনার জন্য আদর্শ। এবার আপনার ধৈর্য অনুযায়ী আপনি ইয়ে করবেন, আপনি আপনার ধৈর্য অনুযায়ী অপেক্ষা করবেন কতক্ষণ আপনি হোল্ড করতে পারেন, ঠিক আছে। এই আস্তে আস্তে হোল্ড করবেন, আস্তে আস্তে হোল্ড করে করে আস্তে আস্তে এটা ট্রেলিং করবেন। ট্রেলিংটা দেখাবো আমি। ট্রেলিং মানে কি, স্টপ লস কমায়া ছোট ছোট কইরা আস্তে আস্তে প্রফিট বুক করা, আস্তে আস্তে কী করা, প্রফিট বুক করা, ক্লিয়ার। সো এরকম করে আপনি যতটুকু মনে যায় আপনার ততটুকু ক্যাপচার করতে পারবেন। যদি এরকম একটা ট্রেড ধরতে পারেন, আমি বলি যে 5-6টা ট্রেড লস হোক, বাট একটা ট্রেড যদি আপনি নিতে পারেন মন মতো করে, দেখছেন আসলে সিস্টেমটাই এটা, লিকুইডিটির ক্ষেত্রে সিস্টেমটা এটা। এরকম বড় ক্যান্ডেলে আপনি নিতে পারবেন না, এগুলো পসিবল না। এরকম একটা ট্রেড যদি পান, এরকম লিকুইডিটি নিছে, কী করছে, ফার্স্ট টাইম মার্কেট ঢুকছে ভিতরে, ঢুকার পরে সাথে সাথে আবার ভিতরে ঢুকে গেছে, উপরে ব্রেক করছে, সাথে সাথে নিচে ঢুকে গেছে, তখন আপনি বিপরীত সাইডে ট্রেড নেবেন, ক্লিয়ার। এই জায়গায় কি লিকুইডিটি হান্ডিং হয়েছে? না, হয়নি। এই জায়গায় লিকুইডিটি হান্ডিং হয়েছে, বাট এটা একটা ভ্যালিড ব্রেকআউট, এটা একটা ভ্যালিড ব্রেকআউট। ভ্যালিড ব্রেকআউট কেন? এই জায়গায় ব্রেকআউট দিছে, ব্রেকআউট দেওয়ার পর রিটেস্টমেন্ট, এই জায়গায় কনফার্মেশন পাইছেন, কনফার্মেশন, অথবা আপনি যদি কনফার্মেশনে ভয় পান তাহলে আরেকটা কনফার্মেশন। সো কনফার্মেশনের পরে আপনি ট্রেড নেবেন, তারপরে আপনার 1:2 এই জায়গায় হয়ে যাবে। ক্লিয়ার ভাই? জি ক্লিয়ার ভাই, ঠিক আছে। ওকে। সো এইভাবেই মূলত ট্রেডগুলা, লিকুইডিটি ট্রেডগুলো নেওয়া হয়। যারা বড় বায়ার আছে তারা ট্রেড এইভাবেই ক্যাপচার করে। আর কারণ এই জায়গায় ট্র্যাপ করা ছাড়া তারা তো এত বায়ার অথবা সেলার পাবেন না, আর বায়ার সেলার না পাইলে তারা ট্রেড এক্সিকিউট করতে পারবে না ভালোভাবে, ঠিক আছে। সো এটাই ছিল আজকে আমাদের ক্লাস। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমরা আজকে কী শিখলাম একটু যদি আমরা আমাদের নোটিশ দেখি, এই জায়গায় আমরা অলরেডি ফেয়ার ভ্যালু গ্যাপটা কভার করছি, লিকুইডিটি সুইপ, অর্ডার ব্লক, লিকুইডিটি হান্টিং, ব্যালেন্স ইমব্যালেন্স প্রাইস, মার্কেট অর্ডার, সাপ্লাই ডিমান্ড। ইনশাল্লাহ আগামীকালকে সাপ্লাই ডিমান্ড চার্ট প্যাটার্নের কয়েকটা দেখাবো, ডাবল টপ, ডাবল বটম, এগুলো আসলে কাজ কী, এগুলা কীভাবে ফ্লো হয় মার্কেটে, কীভাবে স্ট্রাকচার হয়। আগামীকালকে না, আগামীকালকে আপনাদের ক্লাস অফ থাকবে, আগামী পরশু। আজকে যে ক্লাসটা দিছি, আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই মনোযোগ সহকারে দেখবেন, আর এগুলো মার্ক করবেন, ঠিক আছে। লিকুইডিটিগুলো অবশ্যই মার্ক করবেন, এগুলো বোঝার ট্রাই করবেন, যাতে আপনার মাঝে মাঝে হইলেও একটা ট্রেড নিতে পারবেন। এগুলো হচ্ছে আপনার রুলসের এগেনস্টে, মানে আপনার স্ট্র্যাটেজি থাকবে একটা। ওই এরকম আমি বলি, এটা হচ্ছে কীরকম ওভার টাইমের মতো, মানে আপনি সবসময় একটা জব করতে আসেন, হঠাৎ করে দেখতেছেন একটা অপরচুনিটি, তখন একটা ট্রেড নেবেন, এরকম আপনার রুলস। ধরেন সবসময় হচ্ছে আপনি ব্রেকআউটের ট্রেড নেন অথবা ব্রেকডাউনের ট্রেড নেন, কিন্তু মাঝে মাঝে এটা কিন্তু সবসময় হবে না। দেখেন সহজে কিন্তু হবে না, এইরকম যে নর্মালি এগুলো আছে, অথবা এই জায়গায় ট্রেড নিতে পারবেন। দেখেন এই জায়গায় এটা কি ডাউন সাইডের, এই তো উদাহরণ পেয়ে যায়, উদাহরণ আসলে এগুলা শর্টকাটে পেয়ে যাওয়া যায়। এই তো দেখেন এই জায়গায় এটা কি ডাউন সাইডে, মার্কেট নিচে ব্রেক করছে, এটা কি লিকুইডিটি হান্টিং, খুবই নর্মালি আমরা বুঝছি। মার্কেট ভিতরে ঢুকছে, ভিতরে ঢোকার পরে একটা দুইটা ক্যান্ডেল, আমরা এই জায়গায় এন্ট্রি নেব। আমরা কি লং পজিশনের জন্য এই জায়গায় এন্ট্রি নেব। স্টপ লস আমাদের এই জোনের নিচে থাকবে, জোনের কি নিচে থাকবে, স্টপ লস হোক। এরপরে উপরে পুরো খোলা ময়দান যতটুকু যাইতে পারে, কি যতটুকু যাইতে পারে, এরপরে আপনি আপনার লাভ অনুযায়ী, আপনি আপনার বুঝ অনুযায়ী আপনি অফ করবেন, ঠিক আছে। আপনার যতটুকুতে স্যাটিসফ্যাকশান আসে, অথবা আপনি যদি স্যাটিসফ্যাকশান না আসে তাহলে এরকম বড় করতে থাকবেন, আর আস্তে আস্তে এগুলো ট্রেলিং করতে থাকবেন। এবার যেই জায়গায় আসে আপনার ট্রেলিংয়ের স্টপ লসটা যায়, ঠিক আছে। তো এরকম করেই মূলত লিকুইডিটি ট্রেডগুলো নেওয়া হয়। লিকুইডিটি যদি কেউ ট্রেড করতে চায়, তাহলে এই মার্কেট ব্রেক করছে, ভিতরে ঢুকছে। বেশিরভাগ টাইমে মার্কেট ভিতরে ঢুকলে আপনার স্টপ লস হিট করে না, কারণ ফ্লোতে থাকে তো। আর যতই ট্র্যাপ করে, বড় ট্রেডাররা যারা আছে তারা যতই ট্র্যাপ করুক, তারাও তো একটা রুলসের মধ্যে চলতে হবে,
কারণ মার্কেটে তো এরকম না যে তাদের বাপদাদা সম্পত্তি না, যে তারা চাইলেই মার্কেটকে একবার উপরে নিচে একবার নিচে নিচে, এটা তো আর নর্মাল মার্কেট না। যে বাংলাদেশ স্টক মার্কেট হলে এক কথা, যে 1,000 কোটি টাকা আছে আমার কাছে, আমি একবার মন চাইলে মার্কেটে উপরে নিলাম, আবার মন চাইলে মার্কেট নিচে নামাইলাম, অ্যাজ ইউজুয়াল। বাট এটা কি, এটা ফরেক্স মার্কেট, আর এটার ভলিউম অনেক বেশি, 7 ট্রিলিয়ন, 6 ট্রিলিয়ন, কোনো দিন $8 ট্রিলিয়ন ট্রেড হয় একদিনে। সো ওই ক্ষেত্রে এই মার্কেটটাকে বড় সময়ের জন্য কেউই ম্যানিপুলেশন করতে পারবে না। এরকম ছোট ছোট ম্যানিপুলেশন করে, মানে এই জায়গা থেকে একসাথে 1,000 লট ট্রেড নেয়, উপরে যায়, আবার নিচে নামে। ওকে। সো আর আমরা যে ব্রোকারগুলো দেখি, এগুলো হচ্ছে ব্রোকার, অন্ডা, এফএক্সিএম, এগুলো forex.com, এগুলো সব ব্রোকার। বাংলাদেশের মতো নর্মাল কান্ট্রিতে তার এগুলো কাজ করে না, এগুলা ভালো মানের কান্ট্রিগুলোতে কাজ করে। বাংলাদেশে এক্সচেঞ্জ আছে, এক্সচেঞ্জের মধ্যেই ট্রেড নিতে পারেন, এক্সচেঞ্জও ভালো, আল্লাহর রহমতে খারাপ না, যথেষ্ট ভালো বাংলাদেশের হিসাবে। উইথড্রল দেয়, আপনাদের প্রয়োজন হচ্ছে মেইনলি উইথড্রল দেওয়া, উইথড্রল ঠিকঠাক থাকা, এতটুকু। এটা ছাড়া আর কিছু প্রয়োজন নেই। এগুলো ঠিকঠাক থাকলেই আপনারা ট্রেড নেবেন, এগুলোতে ঠিকঠাক থাকলেই প্ল্যাটফর্ম ইউজ করবেন, উইথড্রলটা ঠিকঠাক থাকতে হবে। সো ক্লিয়ার ভাই, আশা করি আজকের ক্লাসটা তো ঠিকঠাক আছে, আপনারা জি, বুঝতে ঠিক আছে পারছেন। ভাইয়া। জি, একদম, আলহামদুলিল্লাহ ভাইয়া। জি জি, একদম চার্ট নিয়ে সুন্দরভাবে দেখাইছি। আপনারা প্র্যাকটিস করবেন অবশ্যই, প্র্যাকটিস ছাড়া তো আর ভালোভাবে বোঝা যাবে না। আপনারা যতই বুঝেন ক্লাসে, বাট প্র্যাকটিস অনেক বেশি ইম্পর্ট্যান্ট। জি। ওকে, সো তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।